দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাকরণের ক্লাসে আবার স্বাগত জানাই। এর আগের ক্লাসে সমাস বিষয় আলোচনার প্রথম পর্বে আমরা সমাসের সংজ্ঞা, সমাসের মূল বৈশিষ্ট্য ও তার বিভিন্ন অংশ সম্বন্ধে আলোচনা করেছি এবং সন্ধির সঙ্গে সমাসের পারস্পরিক মিল অমিল এ বিষয়ে আলোকপাত করেছি। এখন এই ক্লাসে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সমাসের ব্যাসবাক্য নিষ্পন্ন করার শর্ত। সমাসের ব্যাসবাক্য তৈরি করাটা সমাসকে বোঝার ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি। এই ব্যাসবাক্যে সমাসবদ্ধ পদটির অর্থ সম্যকভাবে বিশ্লেষিত হতে হবে, অর্থাৎ সমাসবদ্ধ পদের যে আক্ষরিক অথবা অন্তর্নিহিত অর্থ, সেই অর্থটি ব্যাসবাক্যের মধ্যে যথাযথভাবে ধরা পড়বে। অর্থাৎ সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে, তার অর্থের গভীরে ডুব দিলে যে বিস্তৃত বা বিধৃত অর্থটি উঠে আসবে তাই হচ্ছে ব্যাসবাক্যের অর্থ বা সামগ্রিক অর্থ। এবং এই অর্থকে নিরূপণের ক্ষেত্রে কোনো ধ্বনিতাত্ত্বিক সমন্বয়ের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে ভাবগত সমন্বয়। অর্থাৎ কি, যেমন সন্ধির ক্ষেত্রে দুটি নিকটবর্তী ধ্বনির সমন্বয়ের প্রয়োজন হয়, সমাসের ক্ষেত্রে পারস্পরিক পদের অর্থের যে সঙ্গতি, তাদের সবাইয়ের সামগ্রিকভাবে যে অর্থ প্রকাশ পাচ্ছে সেই সঙ্গতি সম্পন্ন করাটা অত্যন্ত জরুরি। আর এই অর্থকে পরিস্ফুটনের জন্য প্রয়োজনে অতিরিক্ত পদকে সংযোজন করা যেতে পারে। তার মানে এখানে ব্যাকরণের কোনো ধ্বনিতাত্ত্বিক বিধিনিষেধ নেই। ভাবগত অর্থটি পরিস্ফুট করার জন্য যে কোনো পদকে আনা যেতে পারে এবং যে কোনোভাবে সে বাক্যের অর্থটিকে স্পষ্ট করাটাই সমাসের ব্যাসবাক্য নিষ্পন্নের ক্ষেত্রে জরুরি। তাই আমাদের প্রয়োজন সাধারণ বুদ্ধিকে প্রয়োগ করে এটা নিষ্পন্ন করা। এবার কয়েকটা সমাসকে আমরা নিষ্পন্ন করব এবং করে দেখব যে কীরকমভাবে ব্যাসবাক্য তৈরি হয়। এখানে কয়েকটা ব্যাসবাক্য তৈরি করার জন্য কিছু সমাসবদ্ধ পদের উদাহরণ দেওয়া আছে। যেমন সেগুলো আমরা যখন নিষ্পন্ন করব, ব্যাসবাক্য যখন ভেঙে বার করব, আমরা লক্ষ্য করব যে অর্থকে পরিস্ফুটন করাটাই সবথেকে জরুরি বিষয় এবং তার জন্য সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে হবে। যেমন কালি কলম, এখানে এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য করতে হলে কালি ও কলম, এখানে কিন্তু কালির কলম বা কালিতে কলম কিংবা কালির যে কালি সেই কলম, কালির মধ্যে কলম, কোনোটাই মানেটাকে বোঝাচ্ছে না। তাই কালি ও কলমই এখানে একমাত্র প্রযুক্ত ব্যাসবাক্য। একইভাবে চিরস্থায়ী, চিরকাল ব্যাপী স্থায়ী বা চিরকাল ধরে স্থায়ী, আমি কি বলবো চিরকাল অস্থায়ী, এখানে মানেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। ব্যাসবাক্যকে তৈরি করতে হলে অর্থকে স্পষ্ট করতে হবে। অর্থকে স্পষ্ট করার জন্য যে শব্দ চয়ন করা প্রয়োজন, যে পদবিন্যাস করা প্রয়োজন, সেটাই আমরা করব। একইভাবে ফুটি ফাটা, মানে ফুটি ফেটে গেলে যেমন তার আকৃতি হয় তেমন করে ফাটা। তাই ফুটির মতো ফাটা বা ফুটির মতো ফাটা, ফুটি যেমন করে ফাটে সেইভাবে ফাটা। স্কুল পালানো, স্কুল হইতে পালানো, স্কুল থেকে পালানো, স্কুলেতে পালানো নয়। এটা কিন্তু বারবার করে উঠে আসছে যে ফুটি ফাটা ফুটির ন্যায় ফাটা, যে ফুটি সেই ফাটা নয়। স্কুল পালানো, স্কুল থেকে পালানো, স্কুলের মধ্যে পালানো নয়। জলচর, জল ও চর যথাযথ হচ্ছে না। জলে চরে যে যদি বলি তবেই জলচর কথাটা যথাযথ হচ্ছে। কেন? কারণ জলচর মানে হচ্ছে জলে চরে এমন প্রাণী। তাহলে জলে চরে যে সেই জলচর, জল ও চর, যেই জল সেই চর, জলের মধ্যে চর, জলের মতো চর, কোনোটাই এখানে খাপ খাচ্ছে না। ব্যাসবাক্যের ক্ষেত্রে সবথেকে যেটা জরুরি বিষয়, খেয়াল করে দেখবে যে ব্যাসবাক্যতে
বাক্যে সমাসবদ্ধ পদের অর্থটি সম্যকভাবে, একদম যথাযথভাবে, মানে শতকরা 100% প্রকাশ পাচ্ছে, সেইটাই সঠিক ব্যাসবাক্য। সেই জন্য এই ব্যাসবাক্য নিরূপণের ক্ষেত্রে সাধারণ বুদ্ধি প্রয়োগ করাটা সবথেকে সমীচীন, যে কোন বাক্যটা ব্যবহার করলে এই সমাসবদ্ধ পদের অর্থটা স্পষ্ট হয়। তার জন্য ব্যাসবাক্যটা খুব ব্যাকরণগত যদি একদম আলংকারিক নাও হতে পারে, যদি অর্থটাকে স্পষ্ট করে দেওয়া হয় কোনো ব্যাসবাক্যের মধ্যে, তাহলে কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়া যাবে। এগিয়ে যাচ্ছে মুখে ভাত। দেখো, বলেছিলাম যে প্রয়োজনে ব্যাসবাক্যকে নিষ্পন্ন করার প্রয়োজনে বাইরে থেকে পদ আনা যেতে পারে। মুখে ভাত বলতে আমরা কী বুঝি? একটা কোনো অনুষ্ঠান করা হয় যেখানে মুখে ভাত খাওয়ানো হয় প্রথম। তাহলে মুখে ভাত খাওয়ানো হয় যে অনুষ্ঠানে, সেটা মুখে ভাত। আমি কি বলবো মুখেতে ভাত? না, আমি তো প্রতিদিনই ভাত খাই। আমি প্রতিদিন ভাত খাই, কিন্তু প্রতিদিন আমার মুখে ভাত হয় না। আমি প্রতিদিন ভাত খাই, কিন্তু প্রতিদিন আমার মুখে ভাত হয় না। মুখে ভাত আমার কখন হয়েছিল? যখন আমি প্রথম ভাত খেয়েছিলাম। তাহলে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটাই কিন্তু মুখে ভাত কথাটির অর্থকে একদম স্পষ্ট করছে। কারণ কি, ওই যে মুখে ভাত কথাটির ব্যবহার ওই অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে এসছে চিরকাল। তাই আমাকে অর্থ স্পষ্ট করতে গেলে ওই কথাটাই বলতে হবে। এইভাবে ব্যাসবাক্যগুলো নিষ্পন্ন করা হয় বা নিষ্পন্ন করা যায়। এগিয়ে যাচ্ছি। খনিজ। খনিজ পদার্থ যেমন কয়লা, লোহা ইত্যাদি, সেটা কি খনি থেকে উঠে আসে। খনিজ পদার্থ খনির মধ্যে পড়ে থাকে না, খনি থেকে উঠে এসে তাকে ব্যবহার করলে তখন আমরা খনিজ পদার্থ বলি। তাই খনি হইতে যাত, খনি থেকে বেরিয়ে এসছে এমন। কিন্তু অনুজ মানে ছোটকে বলা হয় অনুজ। হ্যাঁ, অনুতে জন্মগ্রহণ করেছেন যে, বা শেষে জন্মগ্রহণ করেছে তখন অনুজ। অনু হইতে যাত না। আবার পাঁচ মাথা, পাঁচটি মাথার সমাহার, পাঁচ মাথা। কিন্তু পঞ্চানন পাঁচটি আননের সমাহার না, যেহেতু পঞ্চানন মানে শিব, একজন বিশেষ ব্যক্তি, তাই পাঁচটি আনন বা পঞ্চ আনন যাহার। একইভাবে অন্য মনু মন্বন্তর, যখন সব কিছু অভাব দুর্ভিক্ষ, মনুর অন্তর মন্বন্তর নয়, বা মনুতে অন্তর মন্বন্তর নয়। এইভাবে ব্যাসবাক্যগুলো উঠে আসে। সব পেয়েছি দেশ একটা প্রায় বাক্য। এই ব্যাসবাক্য করতে গেলে সব সব পাওয়া যায় বা সব প্রাপ্তি হয় যে দেশে, তাই হচ্ছে সব পেয়েছি দেশ। সব পেয়েছি এবং দেশ, সব পেয়েছি হইতে দেশ, কোনোটাই এখানে প্রযোজ্য হচ্ছে না। এইভাবে ব্যাসবাক্য নিরূপণ করতে হবে। এরপর আমরা চলে আসছি ব্যাসবাক্য নিরূপণ করার পর সমাসের প্রকারভেদটা নির্ভর করে সেই ব্যাসবাক্যের বৈশিষ্ট্যের উপরে। সেই ব্যাসবাক্যের বৈশিষ্ট্যের ওপরে কী কী বৈশিষ্ট্য, ওই যে ব্যাসবাক্যটাকে আমরা সাধারণ বুদ্ধিতে তৈরি করলাম, সেখানে দেখতে হবে পূর্বপদ পরপদ কমপক্ষে দুটো, দুই এক বেশিও হতে পারে। এদের বিচ্ছিন্ন মানে নিজস্ব একটা তো নিজের অর্থ আছে। আবার পূর্বপদ পরপদ মিলিয়ে যেহেতু এটা বাক্য তৈরি হচ্ছে, তাদের একটা সামগ্রিক অর্থ এবং পারস্পরিক অর্থ, একটা সাপেক্ষের একটা অর্থ প্রকাশ পাচ্ছে। সেই পরস্পর বিচ্ছিন্ন এবং সামগ্রিক বা পারস্পরিক অর্থটি কী, এটা একটা জরুরি বিষয়। তার উপর নির্ভর করে ব্যাসবাক্যটা কী সমাস হবে। পূর্বপদ ও পরপদের পদ প্রকরণ মানে তার পার্টস অফ স্পিচ, সেটা কী হবে, সেটা কি বিশেষ্য, সেটা কি সর্বনাম, সেটা কি অব্যয়, এর ওপর নির্ভর করে যে সমাসের নামটা কী হবে। সমাসবদ্ধ পদের বিভক্তি অস্তিত্ব। কোনো কোনো ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি লোপ পাবে। সেটা কী বিভক্তি, কোন কারকের সংশ্লিষ্ট বিভক্তি, এর ওপর নির্ভর করবে সমাসের নামটা কী হবে। এই সমাসের পদে বিভক্তি থাকা না থাকা এবং থাকলে কোন বিভক্তি আছে, এইটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়, যা সমাসের সেটা কী সমাস নামটা ঠিক করবে। আর তার সঙ্গে কী হবে, সমাসবদ্ধ পদের পদ প্রকরণ, অর্থাৎ ওই ব্যাসবাক্য থেকে বিধৃত হয়ে যে সমাসবদ্ধ পদটিকে আমরা পেলাম, সেই সমাসবদ্ধ পদের পদ প্রকরণ সেটা কোন পার্টস অফ স্পিচ, সেটা যেটা যে পদটা হয়ে গেল, সেও কি সর্বনাম, সেও কি বিশেষ্য, সে কি কোনো অব্যয় বা অন্য কিছু।
তার নাম্বার অর্থাৎ তার বচন এটা নির্ভর করবে। তাহলে এইভাবে চলে মানে ভাগগুলোকে প্রকারভেদের শর্ত শেখার পর আমরা সমাসের প্রকারভেদগুলো দেখে নিচ্ছি। এটা সবাই জানা আমাদের, দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মদ্বারায় বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, অলোক এবং বাক্যাশ্রয়ী সমাস। এইগুলো হচ্ছে সমাসের প্রধান বিভাজন। এই যে নখানা কথা বললাম প্রধান বিভাজন। চলে আসছি দ্বন্দ্ব সমাস। ব্যাসবাক্যে দুই বা ততোধিক সমসমান পদের অর্থ এই সমাসে সম্যভাবে বা সম্যকভাবে প্রতীয়মান হয়, অর্থাৎ দুই পদের অর্থ সমান অর্থ প্রাধান্য লাভ করে। আমি আগেই বলেছি হাতের 5 আঙুল সমান হয় না। এখন একটা বাক্যতে সব পদের সমান অর্থ প্রাধান্য পাবে না, পেতে পারে নাও পেতে পারে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। আর ব্যাসবাক্যে যে পূর্বপদ পদ আর পরবর্তী পদের মধ্যে একটা সংযোজক বা কনজাংশন, সংযোজক অব্যয় অবশ্যই থাকে। সেটা অ্যান্ড, অর, বাট, এবং, অথচ, অথবা এরকম কিছু হতে পারে। তার মানে দ্বন্দ্ব সমাসের যে সমাসগত পদটি তার মধ্যে দুটি অংশ, দুটি পৃথক অস্তিত্ব, তাদের মধ্যে সংযোজক দিয়ে এই সমাসকে তৈরি করা হচ্ছে। তাহলে দ্বন্দ্ব সমাস কী হলো? পূর্ববর্তী পদ পরবর্তী পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়, এক। আর দুই হচ্ছে এই দুই পদের মধ্যে একটি সংযোজক বা কনজাংশন থাকে। এর থেকে কি বেরিয়ে আসে? যে দ্বন্দ্ব সমাস সেই সমসমান পদেরই দ্বন্দ্ব সমাস হবে যে সমসমান পদগুলি দুটি পৃথক বস্তু বা সত্তা, পারস্পরিক অথবা বিরোধী। এবার এর ভাগে আমরা চলে আসছি উপবিভাগ। সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, অলুক বা অলোক দ্বন্দ্ব, বিকল্পার্থক দ্বন্দ্ব, বহুপতি দ্বন্দ্ব, ক্রিয়াপদের দ্বন্দ্ব, সর্বনাম পদের দ্বন্দ্ব। এগুলো হচ্ছে কয়েকটি প্রধান বিভাজন যা আমাদের কাজে লাগে। এই যে নামগুলো আছে, নামগুলোর মধ্যেই কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কী তাৎপর্য ব্যাসবাক্যতে আসবে। যেমন সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব মানে হচ্ছে কি, যখন দ্বন্দ্ব সমাসের পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ এই দুটির অর্থ একই ধরনের হয়। যেমন যদি বলি কালি কলম, যেটা আগে বলেছিলাম, কালি ও কলম, তা কালি আর কলম দুটো একই উদ্দেশ্যে ব্যবহার করা জিনিস, তাই সমার্থক। যারা একই তাৎপর্যকে সম্যকভাবে, কারণ কালি কলমের দিয়ে দিচ্ছি আমরা, তাই কালি ও কলম একই ধরনের, কিন্তু বিপরীত ক্ষেত্রে কী হবে? যদি বলি জন্ম ও মৃত্যু, রাজা ও প্রজা, শত্রু ও মিত্র, পিতা ও মাতা। পিতা যিনি, মাতা তার বিপরীতে, রাজার বিপরীতে প্রজা, শত্রু বিপরীতে মিত্র। তাহলে শত্রু ও মিত্র, রাজা ও প্রজা, পিতা ও মাতা। তাহলে পূর্বপদের বিপরীত অর্থে পরবর্তী পদটি প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। পূর্বপদের সঙ্গে সহযোগী অর্থে সমার্থক দ্বন্দ্ব, আর বিপরীত অর্থে বিপরীতার্থক দ্বন্দ্ব। এবার এই যে উপবিভাজনগুলো পরীক্ষায় যদি পৃথকভাবে মনে না পড়ে, আমি শুধু দ্বন্দ্ব সমাস লিখতে পারি, সেক্ষেত্রে আমার হয়তো খুব বেশি নম্বর কাটা যাবে না। কিন্তু এই উপবিভাগ লিখতে গিয়ে যদি ভুল লিখে ফেলি, সমার্থককে যদি বিপরীত লিখে ফেলি, তাহলে কিন্তু নম্বরটা আমার কাটা যাবেই যাবে। সেই জন্য একদম নিশ্চিত হয়েই এই বিভাজনটা লিখবে। আর যদি এসএকিউ বা এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে নির্দিষ্ট বিভাজনের কথাই আসে, তখন কিন্তু ঠিকটা লিখতেই হবে। একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব যখন কোনো দ্বন্দ্ব সমাসের যে সমসমান পদগুলো পরস্পর যুক্ত হলো, তারা যুক্ত হয়ে যদি যে সমাসবদ্ধ যে পদটা তৈরি করবে, তা যদি একটা বহুবচন জ্ঞাপক সমাসবদ্ধ পদ হয়, মানে তার নাম্বারটা হবে প্লুরাল। উদাহরণ দিচ্ছি,
আমি ও তুমি আমরা, তুমি আমি ও সে তোমরা। তাহলে আমি ও তুমি আমরা, আমি একটা সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, তুমি একটা সিঙ্গুলার নাম্বার এক বচন, উভয় হচ্ছে সর্বনাম পদ। আমরা কি হয়ে গেল প্লুরাল নাম্বার, বহু বচন। যখনই কোনো দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলি এক বচনে রইল কিন্তু সমাসবদ্ধ পদটা বহু বচনে প্রকাশ পেল, সেই বিশেষ দ্বন্দ্বটাকেই বলা হয় একশেষ দ্বন্দ্ব। আমি বলেছি পদের প্রকরণ, বৈশিষ্ট্য, তার বচন এগুলো খুব জরুরি। একইভাবে চলে এসেছি অলোক দ্বন্দ্ব বা অলোক দ্বন্দ্ব। এই অলোক দ্বন্দ্ব পড়াতে গেলে পরবর্তী ক্ষেত্রে প্রসঙ্গ আসবে অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, হ্যাঁ, একটা তুলনামূলক আলোচনা আমাদের হবে। এই অলোক বিষয়টি একাধিক সমাসের মধ্যে উপবিভাগ হিসেবে আছে। অলোক দ্বন্দ্ব হচ্ছে কি, অলোপ মানে নয় লোপ, অর্থাৎ লুপ্ত পায় না। সাধারণত সমাসের পূর্ববর্তী পদে মানে পূর্ববর্তী সমসমান পদের বিভক্তি লোপ পায়। এটা তৎপুরুষ সমাসের একটা বড় বৈশিষ্ট্য, যখন আমরা আসবো তখন দেখব। কিন্তু যখন পূর্ববর্তী পদে বিভক্তিটা লোপ পায় না তখন তা হয় অলোপ সমাস। এবার এই অলোপ সমাসের মধ্যে যদি দ্বন্দ্বের বৈশিষ্ট্য থাকে তাহলে অলোক দ্বন্দ্ব, তৎপুরুষের বৈশিষ্ট্য থাকলে অলোক তৎপুরুষ। যেমন অলোক দ্বন্দ্ব যদি বলি হাটে বাজারে, একটা কথা, হাটে বাজারে, তা হাটে ও বাজারে, তা হাটের মধ্যে একটা এ বিভক্তি আছে, এটা হচ্ছে সমসমান পদের পূর্বপদ। ও বাজারে, এই দুটো নিয়ে হলো ব্যাসবাক্য, হাটে ও বাজারে। যখন সমাসবদ্ধ পদ হলো হাটে বাজারে, হাটে এটা রয়ে গেল। তাই ওই হাটে পূর্ববর্তী সমসমান পদের বিভক্তিটা লুপ্ত হচ্ছে না বলে এটা হলো অলোক সমাস। আর যেহেতু মাঝে কনজাংশন রয়েছে এবং উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে, যেটা বললাম, তাই হাটে বাজারে হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। একইভাবে বিকল্পার্থক দ্বন্দ্ব, আমি কি বললাম, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ সমানভাবে প্রতীয়মান হয় এবং মাঝে কনজাংশন বা সংযোজক থাকে। এই সংযোজকটা যদি ও কিংবা এবং হয় তাহলে সাধারণ দ্বন্দ্ব। যদি বিকল্পার্থক যদি অথবা বা কিংবা হয়, মানে এটা অথবা ওটা, তখন এর বিকল্পেও, তখন হচ্ছে বিকল্পার্থক দ্বন্দ্ব। যেমন যদি বলি, একটা উদাহরণ দিচ্ছি, পাঁচ ছটা পেন দিও, তাহলে পাঁচটা অথবা ছটা, হয় পাঁচটা দাও অথবা না হয় ছটা দাও, তাহলে 5 অথবা 6। 10-20টা লোক লাগিয়ে বাপ আনলে ধরে, 10টা অথবা 20টা, তাই 10 অথবা 20, 10-20। এটা হচ্ছে বিকল্পার্থক দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব হচ্ছে যখন একাধিক পদ সংযোজকের মধ্যে যুক্ত হয়ে, সংযোজকের দ্বারা যুক্ত হয়ে এক পদে পরিণত হচ্ছে, মানে ব্যাসবাক্যতে পদগুলো একাধিক পদ হবে। যেমন জীবনানন্দের কবিতায় বাংলার প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ সবই ধরা পড়েছে। তাহলে রূপ ও রস ও বর্ণ ও গন্ধ ও স্পর্শ, এই পাঁচখানা কনজাংশন, পাঁচখানা সংযোজক অব্যয় দিয়ে পদগুলোকে যোগ করলাম। আমরা আগে আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাসের এই যে কোনো সমাসে প্রয়োজনে 2-এর বেশি পদও যুক্ত হতে পারে, যেটা সন্ধির ক্ষেত্রে সম্ভবপর নয়। এখানে আমরা 5খানা পদ যোগ করেছি সংযোজক দিয়ে। এই যে 5খানা পদ একসঙ্গে বহু পদ এক পদে পরিণত হলো, তো এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এরপরে 2খানা দ্বন্দ্ব সমাসের উদাহরণ লেখা আছে এখানে, ক্রিয়াপদের দ্বন্দ্ব এবং সর্বনাম পদের দ্বন্দ্ব। বোঝাই যাচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব মানে দুটো সমসমান পদ, তারা দুজনেই ক্রিয়াপদ হবে। আর সর্বনাম পদের দ্বন্দ্বের ক্ষেত্রে দুটি সর্বনাম পদ তারা থাকবে। যেমন যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, যাওয়া এবং আসা, যাওয়া ও আসা, তাহলে যাওয়া একটা ক্রিয়াপদ, আসা একটা ক্রিয়াপদ, তাহলে এই সমাসটা হলো দ্বন্দ্ব সমাস এবং এর উপবিভাগ হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব। একইভাবে সর্বনাম পদের দ্বন্দ্ব, যেখানে 2খানা সর্বনাম পদ যুক্ত হচ্ছে। যেমন চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে
শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, এখানে এবং ওখানে, এখানে একটা সর্বনাম পদ, ওখানেও একটা সর্বনাম পদ, এটা হচ্ছে সর্বনাম পদের দ্বন্দ্ব। তাহলে এইভাবে আমরা দ্বন্দ্ব সমাসের উপবিভাগগুলোকে আলোচনা করলাম উদাহরণসহ। আবার বলছি, এই উপবিভাগগুলো যদি সমাস নিষ্পন্ন করার ক্ষেত্রে স্পষ্ট না থাকে, আন্দাজে না লেখা ভালো, একদম নিশ্চিত হয়ে এই বিভাগগুলো লেখাটা দরকার। তবে যদি কোনো এমসিকিউ থাকে, যেখানে হয়তো একটা উদাহরণ দিয়ে বলল যে এই দ্বন্দ্ব সমাসটা অপশান এ সমার্থক দ্বন্দ্ব, অপশান বি বহুপদী দ্বন্দ্ব, অপশান সি সর্বনামপদী দ্বন্দ্ব, তখন আমাকে নিশ্চিত করে জেনে সেটা লিখতে হবে। তাই এটাকে উদাহরণ দিয়ে আলোচনা করে তোমরা পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে এটা পড়বে এই ভিডিওটা দেখার পর সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে আলোচনা করে করতে হবে এটা। এবার চলে আসছি তৎপুরুষ সমাস, দ্বিতীয় প্রকারভেদ। এই সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপ পায়। আগে বলেছি যে ব্যাসবাক্যে বিভক্তির অস্তিত্ব, বিভক্তি থাকা বা না থাকা, এটা কিন্তু খুব জরুরি। তা তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়, অর্থাৎ পূর্বপদে একটা বিভক্তি থাকে, সমাসবদ্ধ পদের মধ্যে সেই বিভক্তিটা লুপ্ত হয়ে যায়। আর পরপদের অর্থ প্রতীয়মান হয়, অর্থাৎ পরপদে অর্থ প্রাধান্য থাকে। আগে আমি বলেছিলাম যে 5 আঙুল সমান নয় হাতে। দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা গেছে উভয় পদের অর্থ সমান প্রাধান্য পাচ্ছে, তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু পরবর্তী পদের অর্থ বেশি করে প্রতীয়মান হবে, পূর্ববর্তী পদের অর্থ অতটা প্রাধান্য পাবে না, আর পূর্ববর্তী পদে বিভক্তি লুপ্ত হবে। এমন কোনো ঘটনা ঘটলে, এমন কোনো ব্যাসবাক্য এলে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ দিয়ে বলছি। যদি বলি রথ দেখা, রথ দেখা, এই সামনে রথ আসবে, তা রথ দেখা এর ব্যাসবাক্যটা হচ্ছে রথকে দেখা। তা কে একটা বিভক্তি যেটা সমাসবদ্ধ পদের মধ্যে লুপ্ত হলো, তৎপুরুষের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে রথকে দেখা। আচ্ছা, রথকে দেখা কখন দেখি আমরা? রথযাত্রার দিন রথকে দেখি। তাহলে রথটা সারা বছর পড়ে যায় সেটা জরুরি নয়, যাত্রার দিন দেখাটা হচ্ছে জরুরি। তাই রথকে দেখা, রথ দেখা পরবর্তী পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। চলে আসছি উপবিভাগগুলো। এই উপবিভাগগুলো আলোচনা করতে করতে আমরা তৎপুরুষের বৈশিষ্ট্যকে ভালো করে চিনে নেব। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, নর্থ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ। এই কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এইগুলো হচ্ছে আমরা আগে দেখেছি, আমরা জানি এগুলো কারকের নাম। তার মানে তৎপুরুষ সমাসের সঙ্গে কারকের একটা যোগ আছে। তাহলে কি হবে এটা? ব্যাসবাক্যে একটা বিভক্তি থাকে, পূর্বপদে সেটা লুপ্ত হয়, তৎপুরুষ সমাসের শর্ত এটা। তাহলে কর্মতৎপুরুষ মানে এই বিভক্তিটা হবে কর্ম চিহ্নিতকারী বিভক্তি, অর্থাৎ কর্মকারকের সাধারণত যে বিভক্তি হয় বা কর্মকারকের অর্থ যে বিভক্তিতে প্রকাশ পায়, সেই বিভক্তিটা থাকছে এবং সেটা সমাসবদ্ধ পদে লোপ পাচ্ছে। যেমন একটু আগেই বললাম রথকে দেখা। তাহলে রথকে দেখা, কাকে দেখছি? রথকে, কর্মকারক। কে লুপ্ত হয়ে গেল? তাহলে কর্মকারকের বিভক্তি লুপ্ত হলো, তাই এটা কর্মতৎপুরুষ। এবং দেখা, রথটা জরুরি নয়, রথকে দেখার অনুষ্ঠানটা জরুরি। তাই রথের থেকে দেখার তাৎপর্য বেশি, পরবর্তী অর্থ অধিক প্রতীয়মান হচ্ছে, তাই তৎপুরুষ। তাহলে কর্মতৎপুরুষ। একভাবে করণ তৎপুরুষ। যদি বলি হাত কাটা, হাত দ্বারা কাটা, বর্ষাবিদ্ধ, বর্ষা দ্বারা বিদ্ধ, করণ তৎপুরুষ, কারণ দ্বারা দিয়া কর্তৃক, এখানে করণ কারক বোঝাচ্ছে। নিমিত্ত তৎপুরুষ, রেল লাইন, রেলের জন্য লাইন, রেলের জন্য, রেলের এর বিভক্তি, তার সঙ্গে একই তাৎপর্যে একটা অনুসর্গ আছে জন্য মাঝখানে। রেল চলার জন্য যে লাইন তৈরি হয়েছে রেল লাইন, তাই নিমিত্ত কারকের বিভক্তি লোপ পাচ্ছে, তাই নিমিত্ত তৎপুরুষ। একভাবে অপাদান তৎপুরুষ, বৃক্ষ পতিত, বৃক্ষ হইতে পতিত বা গাছ থেকে পড়া, বৃক্ষপতিত। এবার চলে সম্বন্ধ তৎপুরুষ। এটা এতে ইমেজেতে ওঠেনি,
একটু ত্রুটি হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। সম্বন্ধ তৎপুরুষ র বা এর সম্বন্ধপদ হয়, সেই সম্বন্ধপদ যখন লুপ্ত হয় পূর্বপদে তখন হয় সম্বন্ধ তৎপুরুষ। যেমন মামার বাড়ি, যেমন পথের রাজা, রাজপথ, পথের র বা এর বিভক্তি লুপ্ত হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ একইভাবে চলে আসছি। যদি বলি গাছে পাকা, গাছ পাকা, গাছে কোথায় পেকেছে? না গাছে পেকেছে, তাই অধিকরণ পদের বিভক্তি লুপ্ত হচ্ছে, তাই হচ্ছে অধিকরণ তৎপুরুষ। নঅর্থ তৎপুরুষ মানে না বাচক পদ পূর্বপদে থাকবে এবং পরবর্তী পদের অর্থ অধিক প্রতীয়মান হবে, তাই হচ্ছে নঅর্থক তৎপুরুষ। উদাহরণ দিয়ে বলি, যেমন যদি বলি ব্যক্তিটি অসৎ, অসৎ নয় সৎ, সামনে নাবাচক পদ আছে এবং সততাটা বেশি জরুরি, তাই হচ্ছে পরবর্তী পদের অর্থ অধিক প্রতীয়মান হচ্ছে, তাই নঅর্থ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ যখন তৎপুরুষে তো কমপক্ষে দুখানা পদ, একটা পূর্ববর্তী পদ, একটা পরবর্তী পদ। পূর্ববর্তী পদটি যখন হবে উপপদ, কখন তাকে উপপদ বলবে? যখন পরবর্তী পদটি হবে কৃদন্ত পদ। কৃদন্ত অর্থাৎ পরবর্তী পদটি কোনো কিছু করছে বোঝাবে। কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর উত্তর, মানে যাতে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন একটু আগেই বললাম জলে চরে যে জলচর। চর, জল একটা পদ, চর একটা পদ। জলে চরে যে জলচর, জল হচ্ছে উপপদ, চর হচ্ছে কৃদন্ত পদ, দুটোর মধ্যে সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। খেচর, উভচর, একই রকমভাবে উপপদ তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ আগেই বলেছি, অলোক দ্বন্দ্বের কথা, মানে বিভক্তি লোপ পায় না। তাহলে এমন কোনো তৎপুরুষ সমাস যেখানে বিভক্তি লুপ্ত হচ্ছে না, যেটা তৎপুরুষের সাধারণ বৈশিষ্ট্য বিভক্তিযুক্ত হওয়া, এখানে সেটা হচ্ছে না। যেমন তেলে ভাজা, তেল দ্বারা ভাজা, তেলে ভাজা, কিন্তু তেলের এ বিভক্তিটা সমাসবদ্ধ পদে রয়ে গেল। যেহেতু এই বিভক্তিটা রয়ে গেল তাই অলোপ, লুপ্ত হলো না, অথচ তেল দ্বারা ভাজা হচ্ছে তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য, তাই এটা হচ্ছে অলোপ তৎপুরুষ। ব্যক্তি তৎপুরুষ যখন তৎপুরুষের ব্যাসবাক্যে কোনো ব্যক্তি বা বিস্তৃতির অর্থ প্রকাশ পাচ্ছে। যেমন আগেই বললাম চিরস্থায়ী, তা চিরকাল অস্থায়ী হচ্ছে না, চিরকালের স্থায়ী হচ্ছে না, চিরকাল ধরে স্থায়ী বা চিরকাল ব্যাপী আস্থায়ী। তা ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে যে বিভক্তি এবং অনুসর্গটি যুক্ত হচ্ছে তা ব্যক্তি অর্থে প্রযুক্ত হচ্ছে, তাই এটা হচ্ছে ব্যক্তি তৎপুরুষ। এই হলো তৎপুরুষের বিভাজন। অতি দ্রুত আলোচনাটা করা হলো। তোমাদের প্রশ্নের উত্তর, যে কোনো প্রশ্ন তোমরা করবে, সে প্রশ্ন উত্তর বিস্তৃতভাবে দেবো। পরবর্তী ক্লাসে অন্য সমাসগুলো আলোচনা হবে। তোমরা ভালো থাকো, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো।